গল্পের শুরুতেই চারজনের একটি পরিবার তাদের নতুন বাড়িতে শিফট করছে। কিয়েরা এবং ব্রেনের কাছে তাদের নতুন বাড়িটা বেশ পছন্দ হয়েছে। তাদের ছোট ছেলে স্টিভও নতুন বাড়ি দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু তাদের বড় মেয়ে এলি বাসা পরিবর্তন করে মোটেই খুশি নয়, কারণ সে তার বন্ধু বান্ধবদের ছেড়ে চলে এসেছে। বাড়ির ভেতরটা এতটাই সুন্দর ছিল যে ফ্যামিলির সকলেই খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই ঘুরে ঘুরে ঘরটাকে দেখতে থাকে। তখনই এলি হঠাৎ একটা ঘর দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। এটার ব্যাপারে সে তার বাবা ব্রেনকে জিজ্ঞাসা করলে সে বলে এটা একটা বেসমেন্ট, যেখানে আমরা ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবো। এরপর তারা বেসমেন্টে প্রবেশ করে নিচের দিকে নামতে থাকে। সেটা পুরোপুরি অন্ধকার ছিল, তাই ওই ঘরে যাওয়ার পরে তারা সকলেই ফিরে আসে, কিন্তু এলি ভেতরে থাকা অবস্থায় দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এলি তখন ভেতরে বসে বাইরে আসার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে বাইরে থাকা ব্রেনও অনেক চেষ্টা করে দরজাটি খুলতে পারছিল না। এদিকে এলিও ভেতরে ভীষণ ভয় পায়, কারণ তার মনে হচ্ছিল অন্ধকারের নিচের দিকে কেউ হাঁটাহাঁটি করছে। আর তখনই ব্রেন দরজার ওপারে একটি চাবি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, আর সেটা দিয়ে চেষ্টা করার সাথে সাথেই দরজাটি খুলে যায়, আর এলি বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে এলি তার বাবা মায়ের ওপর অনেক বিরক্ত হয়, কারণ একে তো সে নতুন বাড়িতে আসতে চাচ্ছিল না, তার উপরে আবার এই বাড়তি বিড়ম্বনা। ওই দিন বিকেলেই এলির মা এলিকে বলে কোনো এক বিশেষ কাজের জন্য সে আর ব্রেন বাইরে যাচ্ছে, তাই এলিকে তার ছোট ভাই স্টিভকে দেখে শুনে রাখতে বলে। এরপর সন্ধ্যা হয়ে গেলে এলি মোবাইল ফোনে তার কোনো এক বন্ধুর সাথে কথা বলছিল, আর তখনই হঠাৎ তার সামনে কিছু অদ্ভুত একটা জিনিস দাঁড়িয়ে পড়ে। সে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, তবে এটা ছিল মূলত তার ছোট ভাই স্টিভ, যে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন স্টিভের হাতে একটি পশুর মাথার খুলি দেখতে পেয়ে এলি তাকে জিজ্ঞাসা করে, তুমি এটি কোথায় পেয়েছো? স্টিভ এরপর এলিকে একটা লুকানো রুমের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে এলি পুরনো দিনের অদ্ভুত সব জিনিসপত্র দেখতে পায়, সেই সাথে দেয়ালে একটা নকশাও খুঁজে পায়। এসব দেখে স্টিভ বলে, আমি শুনেছি এই বাড়িতে নাকি একজন ডাইনি থাকতো যে ভূত প্রেতদের কন্ট্রোল করতে পারত। তখন এলি বলে, এসব মানুষের বানানো কথা, এসবের বাস্তব কোনো অস্তিত্ব নেই। এরপর তারা দুজনে সেখানে থাকা অনেক পুরনো একটি গ্রামোফোনে গান বাজানোর চেষ্টা করে, কিন্তু সেটা থেকে গানের পরিবর্তে এক বিশেষ ধরনের শব্দ বের হয়, আর মনে হচ্ছিল কেউ যেন কোনো বিশেষ কবিতা পাঠ করছে। এরপরেই ওই গ্রামোফোনে 1 2 3 4 এভাবে কাউন্ট করা শুরু হয়। এরপরে আচমকা ঘরের মধ্যে অদ্ভুত বাতাস আসতে শুরু করে, আর সাথে সাথে ঘরের ইলেকট্রিসিটিও চলে যায়, আর পুরো ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এটা দেখে ভয় পেয়ে এলি তখনই তার মাকে ফোন করে। এসব শুনে কিয়েরা বলে, আরে এসব তো কিছুই না, গিয়ে দেখো হয়তো বেসমেন্টে পাওয়ার কাট হয়ে গিয়েছে, আর তুমি নিজেই সেটা ঠিক করতে পারবে। কিন্তু এলি সেখানে যেতে ভয় পায় আর বলে, আমি এখানে এসেই একবার ওই বেসমেন্টে আটকে গিয়েছিলাম, তাই সেখানে আর যেতে চাই না। কিন্তু তার মা বলে, তুমি এটা ঠিক না করলে তোমাদের দুজনকেই তো এখন অন্ধকারে থাকতে হবে, কারণ আমি আর তোমার বাবা বাসায় ফিরতে এখনো অনেক দেরি। কিয়েরা বলে, তুমি বেসমেন্টে যাও, আর আমি তোমার সাথে ফোনে কথা বলছি, এতে তুমি একটুও ভয় পাবে না। তাই এলি স্টিভকে ঘুম পাড়িয়ে রেখে তার মায়ের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে বেসমেন্টে ঢুকতে থাকে। এলি চারপাশে অনেক অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু তারপরেও সে একটি একটি করে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই কিয়েরা এলির আর কোনো শব্দ শুনতে পায় না। এটা দেখে কিয়েরা ব্রেনকে সাথে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে এলিকে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তাই বাধ্য হয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসেও গোটা বাড়ি এবং বাড়ির আশেপাশের সব জায়গায় চিরুনি তল্লাশি চালায়, কিন্তু তারাও এলিকে খুঁজে পেতে ব্যর্থ হয়, আর বলে এলি হয়তো তার কোনো ফ্রেন্ডের বাড়িতে চলে গিয়েছে, তাই আপনাদের কারো অপেক্ষা করা উচিত। পরদিন তারা তাদের প্রতিবেশীদের সাহায্য নিয়ে আশেপাশের জঙ্গলের মধ্যেও এলিকে খুঁজে বেড়ায়, কিন্তু সেখানেও এলিকে পাওয়া যায় না। এবার কিয়েরা অর্থাৎ এলির মা আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। এটা দেখে ব্রেন বলে, তুমি দয়া করে শান্ত হও, কারণ এলি এমনিতেও আমাদের সঙ্গে থাকতে চাইতো না, তাই হয়তো সে আমাদেরকে ছেড়ে তার কোনো বন্ধুর বাসায় চলে গিয়েছে। কিন্তু কিয়েরা বলে, আমার মেয়ের সাথে অবশ্যই অদ্ভুত কিছু ঘটেছে, কারণ গতদিন তার সঙ্গে ফোনে কথা বলার সময় আমি ফোনের এপাশ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়েছিলাম। পরদিন কিয়েরা এলিকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় এলির মিসিং পোস্টার টাঙাতে থাকে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কিয়েরা তার ছোট ছেলে স্টিভকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে থাকা ডিটেকটিভ তাদেরকে বলে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, আমরা প্রত্যেকটি রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, কিন্তু এলিকে কোথাও খুঁজে পাইনি। তাছাড়া আমরা এলির সব ফ্রেন্ডদের বাড়িতেও ফোন করেছিলাম, কিন্তু তারাও এলির কোনো খবর দিতে পারেনি। তখন কিয়েরা বলে, আমার মন বলছে আমার বাড়ির বেসমেন্টেই কোনো রহস্য লুকিয়ে আছে। জবাবে ডিটেকটিভ বলে যে এটা যেহেতু কোনো ক্রিমিনাল কেস নয়, তাই আমরা এর বেশি সামনে এগোতে পারছি না, তবে খুব দ্রুত হয়তো আপনার বাড়িতে আমি ফরেনসিক টিম নিয়ে এসে বেসমেন্ট তল্লাশি চালাবো। ফিরে এসে কিয়েরা বাড়িতে ঢোকার সময় উপরে অদ্ভুত একটা লেখা দেখতে পায়, আর সেটা নিয়ে ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারে ওই লেখাটা মূলত শয়তান পূজারীদের সাথে রিলেটেড। এরপর সে স্টিভকে জিজ্ঞাসা করে ওই দিন রাতে অদ্ভুত কিছু ঘটেছিল কিনা। তখন স্টিভ বলে, আমরা শুধুমাত্র এই গ্রামোফোনটিকে বাজিয়েছিলাম, এর বেশি কিছু করিনি। কিয়েরা স্টিভের সেই কথাটি খুব একটা গুরুত্ব না দিয়ে এলির সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করতে থাকে।
সেখানে সে দেখে এলি কিছুদিন আগে তার পায়ের একটি ছবি পোস্ট করেছে, আর ওই ছবিতে তার পায়ের ওপর একটি ট্যাটুতে লেখা ছিল নো গড, অর্থাৎ সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করত না। আর সে তার পরিবারকে এই ব্যাপারে কখনোই কিছু বলেনি। এরপর কিয়েরা হাতে একটি লাইট নিয়ে সোজা সেই বেসমেন্টের ভেতর ঢুকে যায়। সেখানে ঢুকতেই সে দেয়ালে অদ্ভুত কিছু সংখ্যা লেখা দেখতে পায়। সেই সাথে দেয়ালে মানুষের কিছু মাথার ছবি দেখতে পায়, যেগুলো দেখে মনে হচ্ছিল রক্ত দিয়ে আঁকা হয়েছে। এটা দেখে সেও খুব ভয় পেয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসে। ওই দিন বিকেলেই ফরেন্সিক টিমের একজন লোক তাদের বাড়িতে আসে এবং স্যাম্পল কালেক্ট করার জন্য বেসমেন্টের ভেতরে ঢোকে। আর কিছুক্ষণ বাদেই লোকটি স্যাম্পল কালেক্ট করে বাইরে বেরিয়ে আসে। তবে সে যখন দরজা বন্ধ করে তখন দরজার পাশে থাকা স্টিভের একটি বল ওই বেসমেন্টের ভেতরে চলে যায়। পরদিন সেই ডিটেকটিভ তাদের বাড়িতে আসে আর বলে, আমাদের ফরেন্সিক টিম তেমন কিছুই খুঁজে পায়নি, আর আপনি দেয়ালে যে ছবিগুলোর কথা বলছেন সেগুলো অনেক পুরাতন এবং ওইগুলো রং দিয়ে বানানো হয়েছে। তখন ডিটেকটিভ বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে তাদের দুজনের কাছে জানতে চায়, কিন্তু ব্রেন বলে, আমি এই বাড়িটা সম্পর্কে তেমন কিছুই জানি না, শুধু জানি আমাদের আগে একজন বৃদ্ধ মহিলা এই বাড়িতে থাকতেন, আর অনেক অল্প টাকায় আমি এই বাড়িটা কিনেছি। ওই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে কিয়েরা তার আশেপাশে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারে এটা তার মেয়ে এলির গলার আওয়াজ, আর মনে হচ্ছে এলি কাউন্ট করছে। কিয়েরা তখন ওই শব্দ অনুসরণ করে নিচের বেসমেন্টের কাছে যায়। বেসমেন্টে ঢুকতেই স্টিভের সেই বলটি তার পায়ে লেগে নিচের দিকে ঠক ঠক আওয়াজ করে গড়িয়ে পড়ে। তবে ওই বলটি পড়ার শব্দ অনেকক্ষণ ধরে হতে থাকে। তখন কিয়েরা ভাবে, বেসমেন্টে তো মাত্র 10টি সিঁড়ি রয়েছে, তাহলে ওই বলটার তো এতক্ষণ ধরে পড়ার কথা নয়। তাই সে আরো নিচের দিকে নামে, কিন্তু মেঝেতে কোথাও এই বলটিকে খুঁজে পায় না। তাই সে আবারও দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সকাল হলে ব্রেন দেখে কিয়েরা বাইরে কিছু একটার দিকে তাকিয়ে আছে। তখন ব্রেন বলে, তুমি এতটা উদাস হয়ে পড়ো না। তখন কিয়েরা বলে, তুমি কি লক্ষ্য করেছো এই বাড়ির প্রত্যেকটি দরজায় অদ্ভুত কিছু সিম্বল রয়েছে, আর আমি এই সিম্বলগুলো জড়ো করে একটা ফর্মুলা বের করেছি। আমার মনে হচ্ছে এই ফর্মুলার সাথে এলির হারিয়ে যাওয়ার ঘটনার অবশ্যই কিছু যোগাযোগ রয়েছে। এরপর কিয়েরা আরো বলে যে, আমাদের বাড়ির উপরে যে নাম খোদাই করে লেখা আছে, আমি সেই নামটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে জানতে পেরেছি যে ওই নামের মাধ্যমে ডাইনি সম্পর্কে লেখা আছে, যে কিনা ভূত প্রেতদের কন্ট্রোল করে। এসব শুনে ব্রেন বলে, তুমি অযথা এসব নিয়ে বেশি টেনশন করছো। ব্রেনের এমন মন্তব্য শুনে কিয়েরা আরো উদাস হয়ে পড়ে। এরপর সে ঘরে থাকা প্রত্যেকটি সিম্বলের ছবি তুলে তার অফিসের সেক্রেটারিকে দেয় আর বলে ওই সিম্বলগুলোর অর্থ খুঁজে বের করতে। এরপর সে যখন অফিস থেকে বের হবে তখনই সেই সেক্রেটারি তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে ওই সিম্বলগুলো মূলত হিব্রু ভাষায় লেখা এবং এগুলোর ইন্ডিভিজুয়াল কোনো মানে হয় না, তবে একত্র করলে পুরনো যুগের লেভেথন নামের একটি রাক্ষসকে বোঝায়। বাসায় এসে কিয়েরা লেভেথন নামটি লিখে ইন্টারনেটে সার্চ করতে থাকে আর এরপর সে ওই গ্রামোফোনটির দিকে তাকায় এবং সেটাকে চালু করে দেয়। গ্রামোফোনটি চালু করার সাথে সাথেই আগের দিনের মতো একজন ব্যক্তি সেখানে ফর্মুলা বলতে শুরু করে এবং সেটা বলা শেষ হতেই আবার 1 2 3 4 বলে কাউন্ট করা শুরু হয়ে যায়। আর ওই শব্দের সাথে সাথে স্টিভ সেই গোপন কক্ষের দিকে হাঁটতে শুরু করে। তবে বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে ওই গ্রামোফোনটি বন্ধ করে দেয় এবং স্টিভকে বলে, তুমি এমন কেন করছো? তখন স্টিভ বলে, একটু আগে আমার সাথে কি ঘটেছিল তা আমি কিছুই মনে করতে পারছি না। এরপর কিয়েরা পুরোপুরি কনফিউজড হয়ে যায় এবং তারপরে মেইন হল রুমে যায়। সেখানে গিয়ে সে দেওয়ালে ঝুলানো একটি ছবির দিকে ভালোভাবে লক্ষ্য করে। ছবিটা ছিল জন নামের একজন বিজ্ঞানীর, আর সে ওই ছবিতে অদ্ভুত ভঙ্গিমা করে দাঁড়িয়েছিল। রাতে সে ওই বিজ্ঞানীর ব্যাপারে গুগল করে জানতে পারে যে তারাও একসময় এই বাড়িতে থাকতো, আর তাদের মেয়ে রোজ বাদে বাকি সবাই এই বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল, আর অনেক চেষ্টা করেও তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এসব দেখতে দেখতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় আর আগের দিনের মতো দরজার নিচ থেকে অদ্ভুত বাতাস আসতে শুরু করে। তখন সে ভাবে এতে হয়তো স্টিভ ভয় পাবে, তাই সে দৌড়ে স্টিভের রুমে চলে যায়, কিন্তু সে সেখানে ছিল না। তখন কিয়েরা শুনতে পায় স্টিভ সেই বেসমেন্টের ভেতর থেকে চিৎকার করছে, তাই সে দৌড়ে ওই বেসমেন্টের কাছে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারে না, আর সেই চাবিটাও কোথাও খুঁজে পায় না। তাই সে বাইরে থেকে দরজার একটা ফুটো দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, আর তখনই অদ্ভুত ভয়ঙ্কর রকমের একটি চোখ তার সামনে চলে আসে, আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ সে দেখে স্টিভ তার পেছনে দাঁড়িয়ে আছে। কিয়েরা তখন তাকে বলে, তুমি এখানে কিভাবে এলে? জবাবে স্টিভ বলে, আমি তো সেই কতক্ষণ ধরে তোমার পেছনে দাঁড়িয়ে আছি। এটা শুনে কিয়েরা আরো বেশি অবাক হয়ে যায়। এরপরেই সেখানে ইলেকট্রিসিটি চলে আসে আর সাথে সাথে ওই বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে যায়। তারপর কিয়েরা ভেতরটা আবারও দেখার জন্য যায়। সে ভেতরে যাওয়ার সাথে সাথেই ওই দরজা আবারও বন্ধ হয়ে যায়। ছোট্ট শিশু স্টিভ বাইরে থেকে দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এদিকে কিয়েরার হাত থেকেও মোবাইল ফোনটা নিচে পড়ে যায়। 10 নম্বর সিঁড়ি ক্রস করেও মোবাইল ফোনটা নিচের দিকে পড়তে থাকে। মনে হচ্ছিল যেন নিচে বড় একটা গর্ত আছে আর মোবাইলটা সেখান থেকে শুধু নিচের দিকে যাচ্ছে। এরপর কিয়েরা অনুভব করে কোনো একটা কিছু নিচের দিকে থেকে তার কাছে এগিয়ে আসছে। মনে হচ্ছিল যেন কোনো জন্তুর গরম নিঃশ্বাস তার গায়ের ওপরে পড়ছে। এতে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই
ব্রেন সেখানে চলে এসে সেই চাবি দিয়ে দরজা খুলে কিয়েরাকে বাইরে বের করে আনে। এরপর ব্রেন কিয়েরার মোবাইলটি খুঁজতে নিচে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো মোবাইল ফোন খুঁজে পায় না, বরং একগুচ্ছ কালো চুল পড়ে থাকতে দেখে। এরপর কিয়েরা ওই শহরের ন্যাশনাল কলেজ অফ ম্যাথমেটিক্সে গিয়ে বেন নামের একজন ম্যাথমেটিশিয়ানের সাথে দেখা করে এবং তার হাতে সেই সমীকরণটি দেয় যেটা কিয়েরা তার বাড়ি থেকে সংগ্রহ করেছিল। ওই সমীকরণটি হাতে পেয়ে বেন সেটা জোরে জোরে পড়ে, আর তখনই ওই রুমের মধ্যে থাকা লাইট কয়েক সেকেন্ডের জন্য জ্বলতে নিভতে থাকে। তো যাই হোক, এরপর বেন ওই সমীকরণটি সমাধান করার কাজে লেগে পড়ে। সেটা সমাধান করতে করতে বেন বলে জন অর্থাৎ কিয়েরার ঘরে যে বিজ্ঞানের ছবি ছিল সে এর আগে এই কলেজে কাজ করত এবং সে ক্যাট ইন দ্য বক্স নামে একটি ফর্মুলা আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছিল। ওই ফর্মুলা মোতাবেক একটি বিড়ালকে বক্সের মধ্যে রেখে দেওয়া হতো এবং খুলে দেখা যেত হয়তো সেটা মারা গিয়েছে নয়তো বেঁচে আছে। তখন বেন আরও বলে যে জন এবং তার পরিবারের সবাই নিখোঁজ হয়ে গিয়েছিল, শুধুমাত্র তাদের মেয়ে রোজ বেঁচে রয়েছে। তবে ওই দিনের পর থেকে অসুস্থ হয়ে পড়ায় রোজ এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারেনি। এদিকে বেন তখন ওই সমীকরণ সমাধান করতে পারে না, আর কিয়েরাকে বলে আমি খুব দ্রুত এই সমীকরণের সমাধান করে আপনাকে কল করব। যেহেতু কিয়েরার মোবাইল ফোন আগের দিন বেসমেন্টের ভেতরে হারিয়ে যায়, তাই সে নতুন একটি মোবাইল ফোন কিনে নিয়ে বাসায় চলে আসে। আর তখনই সেই ম্যাথমেটিশিয়ান বেন তাকে কল করে আর বলে আমি আপনার সেই আগের নম্বরে অনেকবার কল করেছি, আর প্রতিবারই কেউ একজন কল ধরে অদ্ভুত ভাষায় শুধু কাউন্ট করছে। মূলত কিয়েরা বেনের কাছে তার 2টি নম্বর দিয়েছিল, তার সেই আগের নম্বরটি অর্থাৎ যে সিমটি বেসমেন্টের ভেতরে গায়েব হয়ে গিয়েছে, আর তার নতুন নম্বর। তো যাই হোক, বেনের মুখে এমন কথা শুনে কিয়েরা অনেক ঘাবড়ে যায়। এরপর বেন তাকে বলে এরকম অদ্ভুত সমীকরণ বেলজিয়ামের একটি বাড়িতেও খোদাই করা আছে এবং সেই বাড়িতে থাকা সবাই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। এটা শুনে কিয়েরা ফোন কেটে দেয় এবং ব্রেনকে ডেকে সেই সিম্বলগুলো দেখায় আর বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এগুলোর মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে, আর এগুলোকে একত্রিত করলে লেভেথন নামের একটি সামুদ্রিক রাক্ষসকে বোঝায়। কিন্তু ব্রেন এসব একেবারেই বিশ্বাস করে না, তাই সে বেসমেন্টে গিয়ে ওই সমীকরণগুলো ভাঙতে শুরু করে, আর তখন পুরো ঘর ভাইব্রেট করতে শুরু করে। এদিকে সেই গ্রামোফোনটিও আপনা আপনি চালু হয়ে যায়। তখন স্টিভের পাশের সেই গোপন কক্ষের দরজাও আপনা আপনি খুলে যায়। এরপর স্টিভ লক্ষ্য করে সেই দরজার ভেতরে অন্ধকারে তার বড় বোন এলি দাঁড়িয়ে আছে আর তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে সে ভয় পেয়ে চিৎকার করে তার বাবা মাকে ডাক দেয়। কিয়েরা আর ব্রেন এসে দেখে সেখানে কেউই নেই। এরপর ব্রেন সেখানে কিয়েরা সেই মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখে আর বিশ্বাস করতে শুরু করেছে তাদের ঘরের মধ্যে আসলে অদ্ভুত কিছু রয়েছে। পরের দিন কিয়েরা সেই জনের পরিবারের একমাত্র বেঁচে যাওয়া মেয়ে রোজের কাছে যায়। গিয়ে দেখে রোজ অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। সেই সাথে একজন নার্স কিয়েরাকে বলে রোজ অসুস্থ থাকার কারণে খুব বেশি কথা বলতে পারে না। কিয়েরা রোজের কাছে গিয়েই ওই বাড়িটি এবং অদ্ভুত সব ঘটনার কথা খুলে বলে। তখন রোজ খাতায় লেভেথন নামের সেই রাক্ষসটির কথা লেখে এবং বলে আমার বাবা এই ভয়ঙ্কর রাক্ষসকে পৃথিবীতে আমন্ত্রণ করেছে। আসলে আমার ছোট ভাই তখন খুবই অসুস্থ ছিল, আর তাকে সুস্থ করার জন্য আমার বাবা বিভিন্ন রকমের রিসার্চ করে এবং বিভিন্ন মন্ত্র আর ইকুয়েশনের সাহায্যে আমার ভাইকে সুস্থ করার জন্য এই রাক্ষসকে নরক থেকে পৃথিবীতে এনেছিল। আমার ভাই ওই দিন সুস্থ হয়ে যায়, কিন্তু রাক্ষসের অশুভ শক্তির ছায়া আমাদের পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সে আরো বলে শুধু বেসমেন্ট নয়, তোমাদের পুরো ঘরটাই ওই অশুভ শক্তির দখলে। এদিকে ব্রেন বাড়িতে বসে তখন ওই রাক্ষসের ব্যাপারে রিসার্চ করছিল। সে একটি স্টারকে জুড়ে দেয়, আর ওই স্টার দিয়ে বানানো সিম্বল ভাপমিত নামের একটি দুষ্ট আত্মার প্রতীক। ভাপমিতকে মূলত নরকের সেপাই বলা হয়, আর ওই রাক্ষসের হাতের চিহ্ন জনের ছবিতে থাকা চিহ্নের সাথে হুবহু মিলে যায়। অন্যদিকে স্টিভ তার ড্রোন নিয়ে খেলছিল এবং খেলতে খেলতে তার ড্রোন বেসমেন্টের কাছে চলে যায়। এদিকে কিয়েরা লক্ষ্য করে যখনই সে গ্রামোফোন চালাচ্ছে তখনই বেসমেন্টের ভেতরে অদ্ভুত কিছু হচ্ছে, তাই সে এর রহস্য উদ্ঘাটন করার জন্য গ্রামোফোনটিকে আবারও চালু করে দেয়। এদিকে তখনই স্টিভকে অদ্ভুত কোনো শক্তি ওই বেসমেন্টের দিকে আকর্ষণ করতে থাকে এবং সে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে। সে ড্রোনটি হাতে নিয়ে তার পাশে অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। এতে সে চিৎকার করে ওঠে। ছেলের চিৎকার শুনে কিয়েরা এবং ব্রেন দৌড়ে সেখানে চলে যায় আর দেখে স্টিভ কাউন্ট করতে করতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তখনই তারা স্টিভকে ধরে রুমে নিয়ে আসে এবং দেখে তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তাই ব্রেন দৌড়ে স্টিভের জন্য পানি আনতে যায়। এরপর স্টিভের গেঞ্জি উঁচু করলে দেখা যায় তার বুকে কেউ স্টার চিহ্নটি এঁকে দিয়েছে। তখন স্টিভ বলে আমি জানি না কিভাবে এই চিহ্ন আমার শরীরে এসেছে। এটা বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে এবং অদ্ভুত ভঙ্গিমা করতে থাকে। এটা দেখে কিয়েরা ভয় পেয়ে ব্রেনের কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখে ব্রেন অদ্ভুতভাবে 56, 55, 54 এইভাবে কাউন্ট করছে। এরপর কাউন্ট করতে করতে সে যখন জিরোতে এসে পৌঁছায় তখন সে শুনতে পায় বেসমেন্টের ভেতরে অদ্ভুত কিছু একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছিল সেখান থেকে কিছু একটা বেরিয়ে আসছে। সেই সাথে সেখান থেকে অনেক জোরে বাতাস আসতে থাকে। সেই শব্দে কিয়েরা ভয় পেয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু সেই ভয়ঙ্কর দানব এবার তার সামনে চলে আসে। এটা দেখে ভয় পেয়ে কিয়েরা আবারও সেই বেসমেন্টের ভেতরে চলে যায়। তবে এবার সিঁড়ি অনেকটা লম্বা মনে হচ্ছিল। নামতে নামতে সে অবশেষে একটা দরজার কাছে গিয়ে পৌঁছায় এবং সেই দরজাটা খুলে দেখে সেখানে লক্ষ লক্ষ মানুষ কাউন্ট করতে করতে সামনের দিকে হাঁটছে। তাদের মধ্যে সে তার মেয়ে এলিকে সেই পায়ের ট্যাটুর কারণে দ্রুত খুঁজে পায়। এরপর সে এলিকে নিয়ে কোনো মতে বেসমেন্টের থেকে বাইরে বেরিয়ে আসে।
কিন্তু তখনই সেই ভয়ঙ্কর দানবটিও সেখানে চলে আসে। আর কিয়েরা তার হাতে থাকা টর্চ দিয়ে মেরে কোনো মতে দানবটিকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে এলি আবারও আগের মতো হয়ে যায় এবং কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরেই ব্রেন আর স্টিভও সেখানে চলে আসে। সবাইকে আবারও একসাথে দেখে তারা বেশ খুশি হয়। তারা ভাবে হয়তো তাদের সমস্ত বিপদ কেটে গিয়েছে। কিন্তু কিয়েরা যখন দরজা খোলে তখন সে দেখে আবার সেই লম্বা সিঁড়ি, অর্থাৎ এখন তারা সবাই সেই দুষ্টু রাক্ষসের বশে চলে গিয়েছে। তারা সবাই আস্তে আস্তে কাউন্ট করতে থাকে। তখন কিয়েরার মনে পড়ে যায় রোজের সেই বলা কথা, আসলে তোমাদের পুরো বাড়িটাই তো বেসমেন্ট, আর নরক থেকে কেউ ফিরে আসতে পারে না। তো গাইস, গল্পটা এখানেই শেষ হচ্ছে।